জীবন তোমার রঙের বাহার, আছে কত আশা, 12 বছর ইংরেজি শিখেও কাটেনি হতাশা। স্বপ্ন দেখো পাবলিক বিশ্ববিদ্যালয়ে, লাগবে একটা সিট। বেসিকের অভাবে দিন দিন তোমার দেওয়ালে ঠেকছে পিঠ। মাঝ থেকে কোনো কিছু শুরু করলে মনে হবেই তো বোঝা। সেন্টেন্স মেকিং এর খুঁটিনাটি পূর্বে শিখে নিলেই দেখবে বেসিক কি সোজা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বেসিকের হতাশা দূর করতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বেসিক্স ফ্রাস্ট্রেশন ক্লার কোর্স। তোমরা কি একটা বিষয় কখনো চিন্তা করে দেখেছো? আমরা ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত দীর্ঘ 12 বছর ইংরেজি পড়েও ইংরেজির বেসিকে ভালো হতে পারি না। এর মূল কারণ হচ্ছে আমরা ইংরেজি ব্যাকরণ গ্রামার মাস থেকে পড়তে শুরু করি। উদাহরণস্বরূপ, যদি আমরা একটা বাড়ি বানাইতে চাই, তাহলে আমাদের বাড়ি বানানোর জন্য প্রথমে রড, বালু, ইট, সিমেন্ট এগুলো সংগ্রহ করতে হবে। কারণ বাড়ি বানানোর মূল উপকরণ বা কাঁচামাল হচ্ছে রড, বালু, ইট, সিমেন্ট। অনুরূপভাবে একজন ব্যক্তি যদি সেন্টেন্স মেকিং এর কাঁচামালগুলো সে পূর্বে সংগ্রহ করে না নেয়, তাহলে তার পক্ষেও কখনো ইংরেজির বেসিকে ভালো হওয়া সম্ভব নয়। আমাদের ইংরেজি ব্যাকরণ শেখার মূল ভুল হচ্ছে এই জায়গায়। কারণ হচ্ছে আমরা দীর্ঘ 12 বছর ইংরেজি শেখার পরও আমরা বেসিকে ভালো হতে পারি না। কারণ আমরা প্রথমেই ইংরেজি ব্যাকরণ শিখতে শুরু করি টেন্স অথবা সেন্টেন্স দিয়ে। কিন্তু টেন্স অথবা সেন্টেন্সের মূল উপকরণগুলো পূর্বে না শিখে নেওয়ায় আমরা বেসিকে 12 বছর পড়ার পরও আমাদের বেসিকটা শক্তিশালী হয় না। তাই আমরা নিয়ত নিয়েছি এই প্রচলিত ধারার বাইরে গিয়ে তোমাদের একটু ভিন্নভাবে ইংরেজি শেখাবো। তাই আমরা বেসিক ফ্রাস্ট্রেশন ক্লাস কোর্সের প্রথম ক্লাসে আলোচনা করতে যাচ্ছি সেন্টেন্স মেকিং এর গুরুত্বপূর্ণ কাঁচামাল পসেসিভ কেস নিয়ে। এখন কথা হচ্ছে পসেসিভ কেস কিভাবে সেন্টেন্সের কাঁচামাল হয়, তাই একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। উদাহরণ হচ্ছে, দেখো এই আন্ডারলাইন করা ওয়ার্ডটা হচ্ছে পসেসিভ কেস। যদি তুমি এই সেন্টেন্সটিতে শুধু বলো দিস ইজ, তাহলে কিন্তু সেন্টেন্সটির অর্থ পরিপূর্ণ হয় না। কারণ দিস ইজ শব্দের অর্থ হয় এটা কি বা এটা হয়। তো এটা হয় কি? এটা হয় আমার বই। যেহেতু এই বাক্যে আমার বই অর্থাৎ পসেসিভ কেস এসে বাক্যটির অর্থ পরিপূর্ণ করেছে, তাই পসেসিভ কেসকে বাক্যের একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল বলা হয়। চলো আর দেরি না করে সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পসেসিভ কেস। এখন আমাদের প্রথমে জানতে হবে পসেসিভ কেস কোথা থেকে আসলো। আমরা জানি কেস হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে সাবজেক্টিভ কেস, 2 নম্বর হচ্ছে অবজেক্টিভ কেস এবং কেসের 3য় নম্বর প্রকার হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় পসেসিভ কেস এবং কেসের 4র্থ প্রকার হচ্ছে ভোকেটিভ কেস। এই 4টা প্রকারের মধ্যে পসেসিভ কেস অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় আমরা এটাকে প্রথম ক্লাসে আলোচনার জন্য বেছে নিয়েছি। এখন আমাদেরকে জানতে হবে পসেসিভ কেস আসলে কি। একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা টাইটেলের মধ্যে, প্রত্যেকটা বিষয়ের টাইটেলের মধ্যে ওই বিষয়ে কি আলোচনা করা হয় তা বলা থাকে। তাহলে চলো আমরা এখন এই টাইটেলটা দেখি। আমরা জানি পসেসিভ শব্দের অর্থ হচ্ছে মালিক আনা, মালিকানা। আর কেস শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। তার মানে পসেসিভ কেস এর বাংলা অর্থ দাঁড়ায় মালিকানার সম্পর্ক। এখন প্রশ্ন হচ্ছে এই মালিকানার সম্পর্ক কার সাথে? ইংরেজি ব্যাকরণের নাউন এবং প্রোনাউনের সাথে, নাউন এবং প্রোনাউন এর সাথে এই পসেসিভ কেসের মালিকানার সম্পর্ক হয়। অর্থাৎ পসেসিভ কেস নাউন এবং প্রোনাউন ছাড়া আর কোনো কিছুর সাথে গঠিত হতে পারে না। পসেসিভ কেস গঠনের কয়েকটি নিয়ম রয়েছে। এই নিয়মগুলো শেখার পূর্বে আমাদের এই 4টি সম্পর্কে একটু ভালো ধারণা থাকা লাগবে। এই 4টায় দেখো প্রোনাউনের 3টা ফর্ম দেওয়া আছে। প্রথম ফর্মটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই, উই, হি, তারপরে হচ্ছে ইউ। এই ওয়ার্ডগুলো সর্বদাই সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় ব্যবহার হয়, অন্য কোথায় ব্যবহার হতে পারে না। তাই এইগুলোর নাম দেওয়া হয়েছে সাবজেক্টিভ ফর্ম। 2 নম্বর ফর্ম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্মগুলো, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, অনুরূপভাবে উই এর অবজেক্টিভ ফর্ম আজ এবং ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে সর্বদাই অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়, তাই এইগুলোর নাম দেওয়া হয়েছে অবজেক্টিভ ফর্ম। ফর্মটির 3 নম্বর ফর্ম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর
আই এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, অনুরূপভাবে উই এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার এবং ইউ এর পসেসিভ হচ্ছে ইউ। এই ওয়ার্ডগুলো দিয়েই আমাদের পসেসিভ কেসের প্রথম নিয়ম তৈরি হয়। চলো আমরা একটা উদাহরণ দেখি। যদি আমরা এই বাক্যটার ইংরেজি করতে চাই তাহলে আমার ইংরেজি হচ্ছে মাই এবং বইয়ের ইংরেজি হচ্ছে বুক। দেখো এখানে বাংলা সেন্টেন্সটিতে যেইভাবে বাংলা ওয়ার্ডগুলো সাজানো ছিল, আমরা যদি ইংরেজি ওয়ার্ডগুলো ঠিক সেইভাবে সাজিয়ে দিই তাহলে আমাদের পসেসিভ কেস গঠন হয়। পসেসিভ কেসের 2 নম্বর নিয়ম হচ্ছে মালিক যদি মানুষ হয় এবং নির্দিষ্ট ব্যক্তির নাম হয় তাহলে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভ কেস গঠন করতে হয়। চলো তাহলে আমরা একটা উদাহরণ দিই। যেমন নূপুরের কলম, তাহলে নূপুরের ইংরেজি হচ্ছে নূপুর এবং নূপুর একটা মানুষ এবং এটা একজন ব্যক্তির নির্দিষ্ট নাম। আর কলম, কলম শব্দের ইংরেজি হচ্ছে পেন। দেখো তুমি যদি শুধু এখানে নূপুর পেন বলো তাহলে এর অর্থ দাঁড়ায় নূপুর কলম, নূপুরের কলম অর্থ হয় না। তাই বাংলাতে যেহেতু একটা অতিরিক্ত র রয়েছে তাই নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে ইংরেজির এই অতিরিক্ত র হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। এবার হলো নূপুরের কলম। কিন্তু পূর্বের উদাহরণটা একটু লক্ষ্য করো, দেখো এই আমার বা মাই এই ওয়ার্ডটার মধ্যে র থাকার কারণে আমরা এখানে অতিরিক্ত কোনো কিছু যোগ করার প্রয়োজন হয় না। কিন্তু এখানে নূপুর শব্দের সাথে যেহেতু একটা অতিরিক্ত র আছে তাই আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়েছি, অ্যাপোস্ট্রফি এস অতিরিক্ত একটা নিয়েছি। এবার আমরা পসেসিভ কেসের 3 নম্বর নিয়মটা দেখি। 3 নম্বর নিয়মটা হচ্ছে মালিক যদি কোনো বস্তু হয় তাহলে 2 of 1 এই নিয়মে পসেসিভ কেস গঠন করতে হয়। চলো তাহলে এবার আমরা একটা উদাহরণ দেখি। যেমন গ্রামের লোকজন, তা গ্রাম এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে ভিলেজ এবং লোকজনের ইংরেজি ওয়ার্ড হচ্ছে পিপল। এখন যেহেতু এখানে 2 of 1 এর নিয়ম আছে তাই আমরা প্রথমে ওয়ার্ডগুলোকে 2 এবং 1 দিয়ে চিহ্নিত করি। যেহেতু গ্রাম শব্দটা 1 নম্বরে আছে তাই আমরা একে 1 নম্বর দিব এবং লোকজন শব্দটা যেহেতু 2 নম্বরে আছে তাই লোকজন শব্দটাকে 2 দিব। এখন এই নিয়মটা যদি আমরা সামনে এগোতে চাই তাহলে আমাদের পূর্বের উদাহরণগুলোতে একটু লক্ষ্য করতে হবে। পূর্বের উদাহরণগুলো আমরা দেখো বাংলা যে ওয়ার্ডগুলো যেভাবে সাজানো ছিল ঠিক সেইভাবেই যদি আমরা সাজিয়ে দিয়েছি তাহলে ইংরেজি হয়ে গেছে। যেমন নূপুরের জায়গায় নূপুর বসাইছি, কলমের জায়গায় পেন বসাইছি, হয়ে গেছে। কিন্তু এই নিয়মটার ক্ষেত্রে এসে সে বলতেছে আমি আর তোমাদের মতো এরকম সোজা সাপটা নিয়ে চলবো না, আমি একটু উল্টা পথে হাঁটবো। তো উল্টা পথটা হচ্ছে কি, সে বলতেছে যে আমি 2 নম্বরটা এবার আগে বসবো। তাহলে আমরা প্রথমে 2 নম্বরটা আগে বসাই। 2 নম্বর ওয়ার্ডটা হচ্ছে লোকজন, ইংলিশ হচ্ছে পিপল, পিপল। আর বলছে 1 নম্বরটা পরে বসবে, তো 1 নম্বরটা পরে বসাই ভিলেজ। এবার দেখো আগের সেন্টেন্সটা বা আগের উদাহরণটাতে আমরা অতিরিক্ত একটা রয়ের জন্য নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যোগ করছিলাম। কিন্তু মালিক যখন বস্তু হবে তখন সে আর এই বাংলায় রয়ের জন্য ইংলিশে অ্যাপোস্ট্রফি এস হবে না, তখন হবে অফ। তখন এই রয়ের জন্য অফ নিয়ে যাবে, আমরা অফ নিলাম। এখন এই মাঝে অফ নেওয়ার কারণে এই সেন্টেন্সের শুরুতে দা নিয়ে আসা ফরজে আইন। এখন একটা ছেলেই কোনা থেকে আমাকে প্রশ্ন করছে, ভাইয়া সেদিন রাজশাহী ইউনিভার্সিটির একটা ভাইয়ের গেঞ্জির শেষে লেখা দেখলাম ইউনিভার্সিটি অফ রাজশাহী, তাহলে এই লেখাটা কি ভুল? অর্থাৎ এই ইউনিভার্সিটি অফ রাজশাহী লেখার ইউনিভার্সিটি অফ রাজশাহী এই শুরুতে তো দা নাই, তাহলে কি নিয়মটা ভুল? হ্যাঁ, তোমাদের এই নিয়মটা সঠিক, কিন্তু কথা হচ্ছে পসেসিভ কেসের এই নিয়মটা বা অফের নিয়মটা যখন ব্যবহার হবে শিরোনামে, টাইটেলে ব্যবহার হবে, তখন এই শুরুর দাটা বসে। পসেসিভ কেসের 4 নম্বর নিয়মটা হচ্ছে মালিক যদি মানুষ হয় কিন্তু নির্দিষ্ট ব্যক্তির নাম না হয়, নির্দিষ্ট ব্যক্তির নাম না হয়, 1 মানুষ হবে, 2 নির্দিষ্ট ব্যক্তির নাম না হয়, তাহলে অ্যাপোস্ট্রফি এস অথবা 2 of 1 এই 2 নিয়মে পসেসিভ কেস গঠন করা যায়। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখি। যেমন বাবার
না। এখন দেখো কথা হচ্ছে এখানে এক, প্রত্যেকের বাবা হচ্ছে মানুষ। 2 নম্বর, পৃথিবীর প্রত্যেকের বাবাকেই বাবা বলে ডাকা হয়, কোনো নির্দিষ্ট মানুষের বাবাকে বাবা বলে ডাকা হয় না। তাই যেহেতু বাবা মানুষ এবং 2 নম্বর হচ্ছে বাবা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্ধারণ করা হয় নাই, তাই এই বাবা শব্দ যদি মালিক হয় অর্থাৎ পজিটিভ কেসের মালিক হয়, কারণ তুমি দেখো এখানে নামটা কার, নামটা হচ্ছে বাবা, তাই এখানে নামের মালিক হচ্ছে বাবা। তাই এই বাবার যেহেতু আমরা পজিটিভ কেস করতে চাই, তাহলে আমরা যদি অ্যাপোস্ট্রফি এস অথবা টু অফ ওয়ান এই যে কোনো দুইটা নিয়মের যে কোনো একটা দিয়ে করলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন সমাধান করি। বাবা শব্দের ইংরেজি হচ্ছে ফাদার এবং নামের ইংরেজি হচ্ছে নেম। এখন দেখো এই যে অতিরিক্ত একটা রয়ের জন্য আমরা একটা অ্যাপোস্ট্রফি এস বসাই দিই, তাহলে তো পজিটিভ কেস গঠন হয়ে যায়। তবে এই ক্ষেত্রে আমরা যদি চাই এই নিয়মটা গঠন করতে পারবো, টু অফ ওয়ান নেম, যেহেতু 2 নম্বরটা আগে বসবে তাহলে নেমটা আমরা আগে বসাই এবং এই রয়ের কারণে একটা অফ, এবং যেহেতু বাবা শব্দটা মানে প্রথম শব্দটা শেষে বসবে তাই আমরা বসাই দিই ফাদার। এখন এই অফের কারণে শুরুতে একটা দা বসবে, তাহলে দা। দেখো আমাদের পজিটিভ কেসের 4 নম্বর নিয়মটা গঠিত হয়ে গেছে। পসেসিভ কেসের 5 নম্বর নিয়ম হচ্ছে মালিক যদি অ্যাডজেক্টিভ হয় তাহলেও টু অফ ওয়ান এই নিয়মে পসেসিভ কেস গঠন করতে হয়। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখি। যেমন ধনীদের বাড়ি, ধনী এর ইংরেজি হচ্ছে রিচ এবং বাড়ি এই শব্দটির ইংরেজি হচ্ছে হাউস। এখন দেখো ইংরেজির ওয়ার্ড রিচ এই শব্দটা সর্বদাই অ্যাডজেক্টিভ হয়, কারণ এই রিচ শব্দটা মানুষের গুণ বর্ণনা করে। এখন কথা হচ্ছে আমি যদি প্রশ্ন করি যে বাড়িটা কার, তাহলে উত্তর হবে ধনীদের, অর্থাৎ বাড়ির মালিক হচ্ছে ধনীরা। যেহেতু ধনীরা মালিক বা অ্যাডজেক্টিভ হয়েছে মালিক, তাই এখানে আমাদের পজিটিভ কেস করতে হবে টু অফ ওয়ান এই নিয়মে। তাহলে প্রথমে আমরা টু এবং ওয়ান এটা দিয়ে ওয়ার্ডগুলোকে চিহ্নিত করি। তাহলে যেহেতু প্রথমে আছে তাই এটা ওয়ান এবং এটাতে দ্বিতীয় থাকার কারণে টু। এই নিয়মটাতে আমরা যদি আরেকটু সামনে এগোতে চাই তাহলে আমাদের অ্যাডজেক্টিভের একটা হিস্ট্রি জানতে হবে। সেই অ্যাডজেক্টিভের হিস্ট্রি হচ্ছে যে সিঙ্গেল অ্যাডজেক্টিভের পূর্বে আমরা জানি কখনো আর্টিকেল বসে না। যেমন এ রিচ এটা হয় না, অথবা এ গুড এরকম হয় না, কারণ সিঙ্গেল অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না। তবে যদি অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি বসে তাহলে তার পূর্বে আর্টিকেল বসে। যেমন রিচ ম্যান। কিন্তু এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যদি কোনো সিঙ্গেল অ্যাডজেক্টিভের পূর্বে দা আর্টিকেল আসে তাহলে তখন সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, তখন সেই অ্যাডজেক্টিভটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়, এবং এই নাউনকে বলা হয় প্লুরাল কমন নাউন। যেমন দা রিচ, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে প্লুরাল কমন নাউন। তাহলে এটা মাথায় রাখবা যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা আসে তখন সেই অ্যাডজেক্টিভটার অ্যাডজেক্টিভ থাকে না, তখন সেটা প্লুরাল কমন নাউন হবে। তাহলে চলো আমরা এখন উদাহরণটা দেখি। দেখো এখানে আমরা ধনীর জায়গায় ধনী লিখেছি এবং বাড়ির জায়গায় হাউস লিখেছি। যেহেতু এখানে মালিক হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই আমাদের টু অফ ওয়ান এই নিয়ম ফলো করে পজিটিভ কেস করতে হবে। তাহলে আমরা 2 নম্বর ওয়ার্ডটা প্রথমে বসাই, তাহলে হাউস, এবং এই বাংলায় অতিরিক্ত একটা র এর কারণে ইংলিশে একটা র নিতে হবে, সেই র হচ্ছে অফ, এবং আমাদের প্রথম ওয়ার্ডটা শেষে বসাইতে হবে। তাহলে বসাই, প্রথম ওয়ার্ডটা হচ্ছে রিচ, তাহলে রিচ বসাই। এখন দেখো রিচ অর্থ ধনী, কিন্তু আমি বলছিলাম দা যদি অ্যাডজেক্টিভের পূর্বে দা বসাই তখনই হবে ধনীদের, অর্থাৎ ওই অ্যাডজেক্টিভটা নাউনে পরিণত হয়ে বহু বচন হবে, তাই আমি দা দিচ্ছি। এবং এখানে যেহেতু একটা অফ নিয়েছি, এই মাঝে অফ নিয়ে আসার কারণে বা পজিটিভ কেসে এই অফটা নিয়ে আসার জন্য আমাকে শুরুতে একটা দা নিয়ে আসতেই হবে, টাইটেল ছাড়া, ঠিক আছে? তাই আমি এখানে দা বসালাম। দেখো
পসেসিভ কেস গঠন হয়ে গেছে। পসেসিভ কেসের 6 নম্বর নিয়ম হচ্ছে একাধিক নাউনের পসেসিভ কেস গঠন করার নিয়ম। চলো আমরা একাধিক পসেসিভ কেস গঠন করার নিয়মটা শিখে নিই। ধরো আমরা 3টা নাউনের পসেসিভ কেস গঠন করব, তাহলে রুলসটা হবে এইরকম 3 of 2 of 1। কেউ যদি 4টা নাউনের পসেসিভ কেস গঠন করতে চায় তাহলে এখানে অফ দিয়ে এই জায়গায় 4 বলবে, ওই দিকে না, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে গ্রামের লোকজনের ব্যবহার। দেখো এখানে 3টা নাউন আছে, তাহলে এটা পসেসিভ কেস করতে হলে আমাদের কি করতে হবে? 3 নম্বর ওয়ার্ডটা ইংরেজিতে প্রথমে। তাহলে নিয়ে আসি ব্যবহার। ব্যবহারের ইংরেজি হচ্ছে বিহেভিয়ার, এখন কথা হচ্ছে 2 নম্বরটা 2 নম্বরের জায়গায় বসাই। লোকজন, লোকজনের ইংরেজি হচ্ছে POPLE এবং গ্রামের ইংরেজি হচ্ছে ভিলেজ। যেহেতু আমাদের প্রথমে শর্ত ছিল 3 নম্বরটা 1 নম্বরে বসাইতে হবে, যে ব্যবহার 3 নম্বর আছে তাই বসাইছি, এবং 2 নম্বরটা 2 নম্বর জায়গায় বসাইতে হবে, যে পিপুল লোকজনের কাছে বসাইছি, এবং 1 নম্বরটা সবার শেষে বসাইতে হবে, তাই আমরা এই যে ভিলেজটা শেষে বসাইছি। এবং এখন কথা হচ্ছে যেহেতু এই যে বাংলাতে অতিরিক্ত র আছে, প্রত্যেকটা অতিরিক্ত র এর জন্য আমাদেরকে একটা করে অফ নিতে হবে, তাই এই র এর জন্য আমরা এখানে একটা অফ নেই, এবং এই গ্রামের সাথে একটা র থাকার কারণে এখানে একটা অফ নেই। যেহেতু আমরা এগুলোর মাঝে অফ নিয়েছি তাই শুরুতে একটা দা নেওয়া আবশ্যক, তাই দা নিলাম। দেখো সেন্টেন্সটা তৈরি হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে 3টা জিনিস সর্বদাই মনে রাখতে হবে। যদি অফের নিয়মের ক্ষেত্রে অফের নিয়ম হয় তাহলে এই 3টা নিয়ম তোমরা সর্বদাই মনে রাখবে। 1, বাংলা থেকে যদি ইংরেজি করতে চাও তাহলে সব থেকে শেষের ওয়ার্ডটা ইংরেজি সেটা এসে প্রথমে বলবে। 2, প্রত্যেকটা র এর জন্য একটা করে অফ নিতে হবে। 3, যদি ইংরেজি থেকে বাংলায় পসেসিভ কেস করতে চাও যেহেতু প্রথমটা আমরা শেষে বসাইছি তাই সর্বদাই পসেসিভ কেসের এই অফের নিয়মে শেষ থেকে অনুবাদ করতে হবে, তাহলেই দেখবা পসেসিভ কেস তোমার কাছে অনেক সহজ। চলো এবার আমরা একটা পসেসিভ কেসের গুরুত্বপূর্ণ নিয়ম শিখি। সেটা হচ্ছে ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস এবং ইটের সাথে শুধু এস এর মধ্যে পার্থক্য। দেখো আমরা শিখেছি অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভ কেস গঠন হয়, তাই আমরা যখন ভাবি যে ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে তার মনে হয় এটা ইটের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। কিন্তু ইটের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস হয় তখন এই ইটের অর্থ হয়, ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস এর অর্থ হয় ইট ইজ অথবা ইট হ্যাজ। এটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম নয়। কিন্তু যখন ইটের সাথে শুধু এস হয়, অ্যাপোস্ট্রফি থাকে না, তখনই এটা ইটের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হয়। ক্লিয়ার? এখন আমরা পসেসিভ কেসের কিছু ব্যতিক্রম নিয়ম শিখি। 1 নম্বর ব্যতিক্রম নিয়ম হচ্ছে শেষে এস বা ইএস যুক্ত প্লুরাল নাউনের পসেসিভ কেস গঠন করার নিয়ম। আমরা জানি নাউনের শেষে এস বা ইএস যোগ করে সাধারণত প্লুরাল ফর্ম গঠন করতে হয়। যেমন গার্ল এর বহুবচন গার্ল এর বহুবচন হচ্ছে গার্লস। তাহলে চলো আমরা এখন একটা উদাহরণ দেখি। দেখো এখানে মেয়েদের স্কুল, এখন মেয়েদের ইংরেজি হচ্ছে গার্ল। এখন এখানে যেহেতু একটা মেয়ের স্কুল না অনেকগুলো মেয়েদের স্কুল, তাই হবে গার্লস। আর স্কুল শব্দের ইংরেজি হচ্ছে স্কুল। স্কুল। এখন কথা হচ্ছে এই নাউনটির শেষে যেহেতু পূর্বে থেকে একটা বহুবচনের এস আছে, এখন আমি যদি এই অতিরিক্ত র এর জন্য আরেকটা অ্যাপোস্ট্রফি এস যোগ করি তাহলে সমস্যা হচ্ছে যে একটা নাউনের শেষে কখনো ডবল এস উচ্চারণ করা যায় না। তুমি যতই চেষ্টা করো একটা নাউনের শেষে কখনোই ডবল এস উচ্চারণ করতে পারবে না। দেখো বলো গার্লস, দেখো গার্লস বললে তুমি সারাদিন চেষ্টা করলেও শেষে ডবল এস উচ্চারণ করতে পারবে না। তাই শেষে এই এসটা দেওয়া যাবে না, কারণ যেহেতু একটা নাউনের শেষে ডবল এস উচ্চারণ করা যায় না। আর যেহেতু এটা পসেসিভ বেস গঠন হয়েছে তাই এটা বোঝানোর জন্য শুধু এখানে অ্যাপোস্ট্রফি এসটা থাকবে।
বুঝছো? কিন্তু আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো এখানে মেয়ে, পৃথিবীর সকল মেয়েকেই কিন্তু মেয়ে বলা হয়, এটা কোনো নির্দিষ্ট মেয়ের নাম না। 2 নম্বর, মেয়ে কিন্তু একটা মানুষ। তাহলে তোমরা চাইলে ওই যে 2 of 1 এই নিয়মটাই করতে পারো, অর্থাৎ এই যে স্কুল আগে SCHOOL এবং এই মেয়েটা হচ্ছে পরে মেয়েরা, গার্ল GIRL গার্ল, আর এই রয়ের কারণে অফ এবং শুরুতে অফের কারণে দা। এখন প্রশ্ন হচ্ছে এই নাউনগুলোর শেষে নাই এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা হয়েছে। এখন যেই নাউনগুলোর শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল হয় না সেগুলো পজিটিভ কেস গঠন করার নিয়ম। যেমন ওম্যান এর বহুবচন হচ্ছে ও নি। অর্থাৎ তাহলে এবার আমরা একটা উদাহরণ দেখি। দেখো এখানে মহিলাদের ক্লাব, একজন মেয়ের ক্লাব না, অনেকগুলো মেয়ের ক্লাব, তাহলে এর ইংরেজি হচ্ছে ওমেন। এখন এই বহুবচনের শেষে কিন্তু আর এটার মতো একটা বহুবচনের এস নাই, তাহলে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই অতিরিক্ত রয়ের কারণে অ্যাপোস্ট্রফি তো বসাইতে হবে, তার সাথে এস কেও যুক্ত করতে হবে। আর এই ক্লাবের জন্য আমরা ক্লাব লিখে দিলাম, ক্লাব। দেখো তাহলে পজিটিভ কেস গঠন হয়ে গেছে। এখন আমরা শিখবো পজিটিভ কেসের দ্বিতীয় ব্যতিক্রম নিয়ম। যদি আমরা পজিটিভ কেসের এই 2 নম্বর ব্যতিক্রম নিয়ম শিখতে চাই তাহলে এই দুইটা উদাহরণের দিকে আমাদের খেয়াল করতে হবে। যদি এন্ড দ্বারা দুইটা নাউন যুক্ত থাকে এবং একটির সাথে অ্যাপোস্ট্রফি এস থাকে এবং অপরটির সাথে যদি অ্যাপোস্ট্রফি এস না থাকে তাহলে এই উভয় ব্যক্তির সম্পর্ক হচ্ছে একজন ব্যক্তির সাথে। তাহলে চলো আমরা প্রথম উদাহরণটির দিকে তোমরা লক্ষ্য করো। দেখো এখানে আবুল এবং বাবুল এন্ড দ্বারা এই নাউন দুইটা যুক্ত হয়েছে, কিন্তু বাবুলের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে কিন্তু আবুলের সাথে নেই। তার মানে এই দুজন ব্যক্তির সম্পর্ক হচ্ছে একজন ব্যক্তির সাথে, অর্থাৎ আবুল এবং বাবুলের বাবা একজন ব্যক্তি। এর জন্য ফাদারটা সিঙ্গুলার হয়েছে, কারণ এখানে একজন বাবা, আবুলের এবং বাবুলের বাবা একজন। কিন্তু যখন এন্ড দ্বারা দুইটা নাউন যুক্ত থাকবে এবং এন্ড এর আগে এবং পরে দুইটার সাথেই অ্যাপোস্ট্রফি এস থাকবে তখন এই উভয় ব্যক্তির সম্পর্ক আলাদা আলাদা ব্যক্তির সাথে, অর্থাৎ এক ব্যক্তির সাথে নয়। দেখো এখানে আবুল এবং বাবুলের সাথে দুইটার সাথে অ্যাপোস্ট্রফি এস হয়েছে, তার মানে আবুল এবং বাবুলের বাবা একজন নয়, আলাদা আলাদা ব্যক্তি। আবুলের বাবা আরেকজন আর বাবুলের বাবা অন্যজন। এর জন্যই এখানে ফাদারটা এস দেওয়া হয়েছে, কারণ দুইজনের বাবা আছে তাই। পসেসিভ কেসের তৃতীয় ব্যতিক্রম নিয়ম হচ্ছে কম্পাউন্ড নাউনের শেষের ওয়ার্ডটির সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে পসেসিভ কেস গঠন করতে হয়। এখন জানতে হবে কম্পাউন্ড নাউন কি। একাধিক ওয়ার্ড মিলে যে নাউন গঠিত হয় তাকেই কম্পাউন্ড নাউন বলে। যেমন সিস্টার ইন লস, এই পুরো 3টা ওয়ার্ড মিলে একটা নাউন হয়েছে, এই নাউনটিকে বলা হয় কম্পাউন্ড নাউন। দেখো এই নাউনটিকে যদি আমরা পজিটিভ কেস করতে চাই তাহলে এই যে 3টা ওয়ার্ড মিলে যে নাউন কম্পাউন্ড নাউন হয়েছে এই 3টি ওয়ার্ডের একবারে শেষ ওয়ার্ডটির সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ কেস করতে হবে। তাই আমরা সিস্টার ইন লস অর্থাৎ শালী এই ওয়ার্ডটির সাথে আমরা কি করছি অ্যাপোস্ট্রফি এস যোগ করে হাউসবাসী অ্যাপোস্ট্রফি যোগ করে পসেসিভ কেস তৈরি করেছে। পসেসিভ কেসের আরেকটি ব্যতিক্রম নিয়ম হচ্ছে প্রপার নাউনের শেষে যদি এস থাকে তাহলে শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে পসেসিভ কেস গঠন করতে হয়। যেমন ইয়েটের কবিতা, ইয়েট একজন ইংরেজি কবির নাম, তো এর ইংরেজি বানান হচ্ছে YEATS এবং কবিতার ইংরেজি হচ্ছে ওয়ে। দেখো এই ইয়েটের ইংরেজি বানানের শেষে একটা অতিরিক্ত এস আছে। এখন আমি যদি এই রয়ের জন্য অ্যাপোস্ট্রফি এস নিতে চাই তাহলে কিন্তু দেওয়া যাবে না। এর কারণ হচ্ছে একই নাউনের দুইটা এস উচ্চারণ করা যায় না, এর জন্য এটাকে শুধু অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভ কেস গঠন করতে হবে। দেখো আমরা এখন যে নিয়মটা শিখবো এটা হচ্ছে ব্যতিক্রমের চেয়ে ব্যতিক্রম। কোনো কিছু শেষেই অ্যাপোস্ট্রফি এস দেখলেই মনে করে নিও না যে এটা হচ্ছে পসেসিভ কেস, কারণ বর্ণ সংখ্যা প্রতীক এর শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করে প্লুরাল তৈরি করতে হয়। যেমন টি এর বহুবচন হচ্ছে টি অ্যাপোস্ট্রফি এস, 5 এর বহুবচন হচ্ছে 5 অ্যাপোস্ট্রফি এস, কারণ টি একটা বর্ণ এবং 5 একটা সংখ্যা, তাই এর সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বহুবচন করতে হয়। আমরা বিগত অ্যাডমিশনে আসা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন দেখি, চলো। বলছে হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার, নিচের কোনটা হচ্ছে বহুবচন। এখানে দেখো টি এর সাথে অ্যাপোস্ট্রফি এস আছে,
এবং এখানে টি এর সাথে এস দিয়ে পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছে এবং 3 নম্বর অপশনটা খালি সাধারণভাবে যে টি এস দিয়ে বহুবচন করতে হয় সেইভাবে দিয়েছে। আর 4 নম্বর অপশন নান অফ দ্য অ্যাবাভ, মানে কোনোটাই না। দেখো আমরা এখন এটা সলভ করব। তো বি নম্বর, দেখো টি এর সাথে সাধারণভাবে যেভাবে বহুবচন করে এস সেভাবে এস দিয়েছে এবং পরে যে অ্যাপোস্ট্রফি দিয়েছে, তাই এর জন্য এটা ভুল। কেন এই অ্যাপোস্ট্রফিটা এই জায়গায় হওয়ার কথা ছিল, কিন্তু তাই সেটা দিয়েছে পরে, এর জন্য একটা ভুল। 2 নম্বরটা, আমরা সাধারণত যেভাবে নাউন শেষে এস বাই এস যোগ করে বহুবচন করি সেইভাবে এটাকে বহুবচন করেছে, তাই এটা ভুল। 3 নম্বর ফর্মটা, এবার 1 নম্বরটা দেখি আমরা। দেখো 1 নম্বরটা আছে, দেখো অ্যাপোস্ট্রফি এস, তার মানে এইটা রাইট। আর এটা তো বলছে যে নান অফ দ্য অ্যাবাভ, যেহেতু এখানে সঠিক অ্যান্সার আছে তার জন্য 4 নম্বরটা পাবে। আশা করি পসেসিভ কেস নিয়ে তোমাদের আর প্রবলেম না থাকার কথা। তোমাদের এই ভিত্তিকে আরো বেশি শক্তিশালী করতে তোমাদের বেশি বেশি এক্সারসাইজ প্রয়োজন। তাই আমি ভিডিওর শেষে একটা কোশ্চেন অ্যাড করে দিচ্ছি, তোমরা এইগুলো খুব তাড়াতাড়ি সলভ করে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দাও, আমরা সেগুলো সলভ করে দিব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, কারণ তোমার এই ক্ষুদ্র প্রয়াস আমাদের পরবর্তী ভিডিও বানানোর প্রচেষ্টাকে আরো বাড়িয়ে দেয়। তাই সকলের মঙ্গল কামনা করে আজ ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।